মাদ্রাসা শিক্ষা পর্ষদকে আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থায় এক উজ্জ্বল অভিনয় যিনি দাঁড় করিয়েছেন, সেই মানুষটি আজকে এখানে রয়েছেন। আমাদের এই পর্বে তাকে আমরা সম্মানিত করেছি। আমরা আজকে খড়কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি। ডক্টর শেখ আহমেদ কমরুদ্দিন সাহেব মানে নতুন ভোর আগমনে, সাহেব মানে আমাদের বঙ্গপ্রাণে পরস্পরে, কমরুদ্দিন সাহেব মানে এক অগ্রপতি ভগীরথ, কমরুদ্দিন সাহেব মানে মাদ্রাসা শিক্ষার অভিভাবক মুক্তিপথ। একবার জোরে করতালি চাই সাহেবের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সহকর্মী পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপসচিব ডক্টর রহমান, আছেন এই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট, আছেন অন্যান্য মাদ্রাসা থেকে আগত প্রধান শিক্ষক, সুপারিনটেন্ডেন্ট এবং এই মাদ্রাসার বা পার্শ্ববর্তী অনেক মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ, অভিভাবক অভিভাবিকা এবং স্নেহের ছাত্রছাত্রী। আমরা আজকে একটা মহতী অনুষ্ঠানে এসেছি। আমি শুনছিলাম, আমি দেখিনি ফিরে যাই, একই সঙ্গে এখানে অনেকগুলো কর্মসূচি আছে, রক্তদান, বৃক্ষরোপণ, আরো বোধহয় স্বাস্থ্য পরীক্ষা, সব মিলিয়ে একটা মহতী অনুষ্ঠান বলবো। ভালো লাগছে যে আসতে পেরেছি। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলার আগে, এই যে খড়কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, অর্থাৎ এই সিনিয়র মাদ্রাসাগুলো কেন এলো, আমাদের হঠাৎ করে কেন গজিয়ে উঠলো, কেন প্রয়োজন অনুভূত হলো, তার কিছু কথা তোমাদের একটু জানি। কারণ আজকাল তোমরা মাদ্রাসা শিক্ষা নিয়ে অনেক বিভ্রান্তিকর কথা শুনবে, অনেক অপপ্রচার শুনবে, তাই তোমাদের একটু জেনে রাখা উচিত, অন্তত উত্তর দেওয়ার ক্ষেত্রে। এই মাদ্রাসা যদি আমরা পথ চলা দেখি, তাহলে আমাদের ফিরে যেতে হবে একদম 1780-তে, তোমরা সবাই জানো। তারও আগে যদি আমরা ইতিহাস খুঁজি, তাহলে দেখবো যে এটা শুধু 1780-তে নয়, এটা তারও অনেক আগে 710 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবীর হাত থেকে পথ চলা শুরু হয়েছিল। তিনি যখন নবুয়তের প্রচার সবে শুরু করেছেন, তখন তিনি অনুভব করলেন যে মানুষকে শিক্ষিত করতে হবে, মানুষকে শেখাতে হবে। আমরা জানি যে তিনি কখনো কোনো বিদ্যালয়ে পড়েননি, কিন্তু তিনি তার উপরে জোর দিয়েছিলেন। তাই তিনি তার বাড়ির পাশে, যারা হজে গেছেন দেখেছেন, সাফা পাহাড়ের নিচে জায়েদ বিন আফরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খন্ড জমি নিলেন, নিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো করে একটা মাদ্রাসা তৈরি করেছিলেন। কখন কি শিখাতেন তিনি, শুনলে অবাক হবে তোমরা, যে আজকের দিনে কত আধুনিক সিলেবাস তিনি প্রবর্তন করেছিলেন। সেখানে যেমন ইসলামিক চর্চা ছিল, তখন কোরআন শরীফ অবতীর্ণ হচ্ছে, তার চর্চা যখন ছিল, সাথে সাথে লিপিবিদ্যা এবং শরীর চর্চা ছিল, আজকে যেটা ফিজিক্যাল এডুকেশন। তার প্রথম প্রবর্তনে কিন্তু শরীর ঠিক থাকলে যে পড়াশোনা ভালো করা যায়, মন ঠিক থাকে, তার প্রথম অনুভব কিন্তু আমাদের প্রিয় নবী করে গেছেন। সেখান থেকে শুরু মাদ্রাসার পথ চলা, তোমরা জেনে রাখো। তারপরে তিনি যখন হিজরতের পরে মদিনায় চলে এলেন, এটা কিন্তু চলে এলো, মাদ্রাসাটা চলে এলো। তোমরা সবাই শুনেছো বা পড়েছো, সিরিয়াল মাদ্রাসা তোমরা মসজিদে নববীর একটা কোণে তার ব্যবস্থা রাখা হয়েছিল, এবং সেখানে আসামে সুফার বিভিন্ন মানুষজন তারা সেখানে শিক্ষা দীক্ষা নিতেন। এবং এখানে এসে প্রথম আরেকটা জিনিস তিনি শুরু করলেন, সেটা কি, লিপিবিদ্যা, লেখা। আগে লেখাটা ছিল না, মক্কাতে লেখার ব্যাপারটা ছিল না, শরীর চর্চাটা প্রাধান্য পেয়েছিল। এখানে এসে তিনি লিপিবিদ্যাটাকে চর্চা করতে আনলেন। তাহলে দেখা যাচ্ছে যে 600 থেকে যে মাদ্রাসার পথ চলা শুরু হলো,
আলাম হচ্ছে কথা এই 600 থেকে 900 পর্যন্ত এরপরে এই মাদ্রাসা শিক্ষাটার কিন্তু ব্যাপক বিস্তার করতো। এই সময় আমরা পেলাম নিজামিয়া মাদ্রাসার বিভিন্ন দৃষ্টান্ত। আর অটোমান সাম্রাজ্যের কথা তোমরা নিশ্চয়ই শুনেছ, এখানে ইসলামের ইতিহাসের অনেক ইতিহাসবিদ রয়েছেন, তারা জানেন যে এটা শুধু আর মধ্য এশিয়া বা মধ্যপ্রাচ্যে নয়, ইউরোপ এবং দক্ষিণ ইউরোপে ছড়িয়ে পড়লো এই মাদ্রাসা শিক্ষা। কি এর মাধ্যমে আমরা কি পেলাম? গণিত পেলাম, চিকিৎসা পেলাম, পদার্থবিদ্যা পেলাম। আধুনিক পাশ্চাত্য শিক্ষার সমস্ত দিকটাই কিন্তু উন্মোচিত করলো এই অটোমান সাম্রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এবং আমরা জানি যে আব্বাসিয়া শাসনকালে এর ব্যাপক প্রচার করলো। এবং আমরা ইতিহাসে তোমরা পড়েছো, ইসলাম পরিচয় নিশ্চয়ই পেয়েছো, ইবনে সিনার নাম শুনেছো, ইবনে খালদুনের নাম শুনেছো, আল বিরুনির নাম শুনেছো, ইবনে হিসামের নাম শুনেছো। সব কিন্তু এই মাদ্রাসার প্রোডাক্ট। এই মাদ্রাসা থেকেই তারা বেরিয়ে এসেছিলেন। এক একজন এক এক দিকে দিক পায়, কেউ চিকিৎসা শাস্ত্রে, কেউ গণিতে, কেউ প্রাকৃতিক বিজ্ঞানে, কেউ আজকের দিনে যেটাকে আমরা বলি অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান, তাতে এদের তোমরা পাবে। তোমরা তো এখন যে বীজগণিত করছো, বীজগণিতের জনককে এই মাদ্রাসার প্রোডাক্ট আবু মুসা আল খাওয়ারিজমি, তার একটা বই ছিল, অনেকেই জানে, আল জাবার আল মোকাবিলা। এই আল জাবার থেকে সব যে শব্দটা এলো সেটাই তোমরা পেলে আল জেব্রা, তাই না? বীজগণিত জানতে না? তাহলে আমরা মাদ্রাসা শিক্ষা এত বেশি উন্নত ছিল একটা সময়। এই মাদ্রাসা শিক্ষার প্রবর্তন যখন পশ্চিমবঙ্গে হচ্ছে তথা এশিয়াতে প্রথম হচ্ছে, মাত্র 24 জন ছাত্র নিয়ে 48 নম্বর বৈঠকখানা রোডে প্রথম শুরু হলো মৌলানা মহিউদ্দিনের নেতৃত্বে কলকাতা মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা। 1782-তে তালতলায় যখন শিফট হচ্ছে তখন ছাত্র হলো 62 জন। আমি ইতিহাস বলছি, ইতিহাসের খেয়াল করে শোনো। এই আলিয়া মাদ্রাসার পথ চলা শুরু হলো শুধু মাদ্রাসা হিসেবে নয়, ভারতবর্ষের নয়, পশ্চিমবঙ্গের নয়। মাথায় রাখবে যে ইতিহাস এশিয়ার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো আলিয়া মাদ্রাসা। এশিয়া, এটা শুধু পশ্চিমবঙ্গের নয়, এটা ভারতবর্ষের নয়, সরকারি উদ্যোগে এশিয়ার প্রথম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলো আলিয়া মাদ্রাসা। কবে শুরু হলো? 80-তে। আর সেটা এখানে কলকাতায় তালতলাতে শিফট করলো। এখন যে তোমরা আলিয়া মাদ্রাসার বিল্ডিং দেখো, 1782। কতজন ছাত্র নিয়ে? 62 জন ছাত্র নিয়ে। কিন্তু মুশকিল হলো যে এখানে এটা গঠিত হলো ইংরেজ ওয়ারেন হেস্টিং এর দ্বারা, কিন্তু পরিচালিত হতে লাগলো সমাজের উচ্চ শ্রেণীর কিছু মুসলিমদের দ্বারা, যারা আশরাফ নামে পরিচিত। আর পরিবেশিত হলো আরবি এবং ফার্সি। এর মাধ্যমে শিক্ষা গ্রহণ চলতে লাগলো। আমরা কিন্তু পিছিয়ে গেলাম, পাশ্চাত্য শিক্ষা এবং ইংরেজিতে আমরা পিছিয়ে গেলাম। আমি খুব বিতর্কে যাব না, বলতে গেলে অনেক বিতর্কের কথা বলতে হয়। ঠিক এর 39 বছর পরে রাধাকান্ত দেব, জেবি ভের, রাজা রামমোহন রায় হিন্দু কলেজ তৈরি করলেন। তারা কিন্তু বললেন যে না, আমাদের এই প্রতিষ্ঠানে শুধু সংস্কৃত শিক্ষা হবে না, শুধু বাংলা শিক্ষা হবে না। এখানে রাজা রামমোহন রায় তো ঘোষণাই দিলেন যে যদি এখানে অ্যানাটমি এবং প্রাকৃতিক বিজ্ঞান শিক্ষা না দেওয়া হয়, জ্যোতির্বিজ্ঞান না পড়ানো হয়, তাহলে আমি অনুষ্ঠানেই যাব না। রাজা রাধাকান্ত দেব বলে দিলেন, তৎকালীন যুগে তিনি দিয়েছিলেন 48 লক্ষ টাকা। 48 লক্ষ টাকা দান করেছিলেন। তখন বলেছিলেন আমি একটা টাকাও দেবো না যদি এখানে শুধুমাত্র প্রাচ্য শিক্ষা পড়ানো হয়। আসলে আমাদের চিন্তা চেতনা তখন এতটাই ওই নবাবী চিন্তা চেতনার মধ্যে দিয়ে আটকে ছিল, আবদ্ধ ছিল, ঋদ্ধ ছিল যে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি। ভুলটা হয়তো ছিল, কিন্তু মুশকিল হচ্ছে এই যে রাজা রামমোহন রায় কিংবা রাধাকান্ত দেব এরা অনুভব করেছিলেন যে বাঙালির শুধু ধর্ম জিজ্ঞাসা দরকার নেই, বাঙালির শুধু অর্থ জিজ্ঞাসা দরকার নেই, বাঙালির শিক্ষা জিজ্ঞাসাও দরকার আছে। সেইখান থেকেই তারা এই চিন্তা চেতনা অনুভব করতে পেরেছিলেন যে আধুনিক শিক্ষায় যদি আমরা বাঙালিকে শিক্ষিত করতে না পারি, পাশ্চাত্য দর্শন এবং ইতিহাসের যদি সঙ্গে যদি পরিচিত না করতে পারি, তাহলে বাঙালি হিসেবে, বাঙালি জাতি হিসেবে কিন্তু আমরা পিছিয়ে যাব। ঠিক এই সময়ে আমি আরেকটু এই জায়গাটা ব্যাখ্যা করতে বুঝতে পারবেন। ঠিক এই সময়ে আরেকজন মানুষ চেষ্টা করেছিলেন এই মাদ্রাসা শিক্ষাকে আশ্রয় করে বাঙালির উন্নতি ঘটাতে।
তিনি হলেন হাজী মোহাম্মদ মহসিন। কিন্তু খুব করুণ চিত্র। আমি যদি একটু উদাহরণ দিই আপনারা দেখতে পারবেন, আমি একদম স্ট্যাটিস্টিক্স আপনাদের বলছি, আপনারা মিলিয়ে নেবেন। তিনি ওই সময় মুসলমানদের শিক্ষার জন্য, বাঙালিদের শিক্ষার জন্য যেমন একাধিক মাদ্রাসা তৈরি করলেন, তেমনি কলেজও তৈরি করলেন, স্কুলও তৈরি করলেন। আমি একটা স্কুলের কথা বলি, তার প্রতিষ্ঠিত হুগলি মহসিন স্কুল, সেখানে 397 জন ছাত্র ভর্তি হলো। আপনারা শুনলে অবাক হবেন, আমি কোনো বিভাজন করছি না, কিন্তু আমাদের দুর্দশাটা দেখুন, কেন আমরা এই মাদ্রাসাগুলোর দিকে এগিয়ে গেলাম, কেন মাদ্রাসাগুলো গজিয়ে উঠলো, তার প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরছি। 397 জন ছাত্র ভর্তি হলো, দুর্ভাগ্যে সেখানে মাত্র 6 জন হলো মুসলমান, আর বাকি সমস্ত কিন্তু খ্রিস্টান ছিল 2 জন, তখন চচুড়ার খ্রিস্টানরা বাস করতেন। খ্রিস্টান ছিল 2 জন, 6 জন মুসলমান, আর বাকি সবাই আমাদের হিন্দু ভাই বোনেরা পড়তে লাগলেন। তারা হাজী মোহাম্মদ কিন্তু চেষ্টা করলেন, পারলেন না। আমি আরো একটা রিপোর্ট তুলে দিই, সেই সময় কেন আমরা এদিকে ঝুঁকলাম। এই বারবার আমাদের ডিএস সাহেব বলছিলেন যে একদিকে থিওলজি আর একদিকে আধুনিকতা, এই দুয়ের সংমিশ্রণে কেন আমরা আমাদের মেলবন্ধন ঘটাতে বাধ্য হলাম। আমি একটা রিপোর্ট তুলে দিই, সেই রিপোর্টটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। মিস্টার W.H. হলেন বলে একজন মানুষ ছিলেন তৎকালীন যুগের, যাকে ডিপিআই বলা হতো, ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, এখনো সেই পোস্টটা রয়েছে। তিনি একটা রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্টটা কবেকার, 1850-51 সালের রিপোর্ট, লোয়ার প্রভিন্সেস অফ বেঙ্গল বলে একটা রিপোর্ট তিনি দিচ্ছেন। সেই রিপোর্টে তিনি লিখছেন, আমি রিপোর্টটা আপনাদের বলছি, আমাদের এখানে আছে, মোট ছাত্রের সংখ্যা হলো তৎকালীন ওই মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে মোট ছাত্র হলো, পুরো বাংলা নিয়ে কিন্তু তখন বাংলাদেশ ভাগ হয়নি, 5,98,507 জন। আমি আবার বলছি ফিগারটা, 5,98,507 জন। তার মধ্যে মুসলিম ছাত্র সংখ্যা হচ্ছে মাত্র 8,745 জন। কোন শতাংশে আসবে? কোন শতাংশে আসবে? শুধু তাই নয়, W.A. অ্যাডাম বলে একজন মানুষ ছিলেন, যিনি ওয়ার ইনভেস্টিগেশনে কাজ করেছিলেন। তিনি একটা ফিগার দেখাচ্ছেন, আমি সেই ফিগারগুলো দেখেছি। 1839 খ্রিস্টাব্দে, আমি একটু সাল বলছি, নাটোরে 48খানা স্কুল তৈরি হয়েছে, আর 21খানা মাদ্রাসা। স্কুলে একটাও মুসলমান ছাত্র নেই। ফিগারটার দিকে তাকিয়ে দেখুন। অথচ আমাদের দুর্ভাগ্য যে এই 19 শতকে ছিল আমাদের আত্মপ্রতিষ্ঠার সময়। একদিকে ইসলামী তমদ্দুনের আঘাত, অন্যদিকে বিভাষী, বিধর্মী, বিজাতি এক শাসকের শাসনে শোষণে নিষ্পেষিত এবং অধঃপতিত মুসলমানদের ফিরে দেখার একটা সময়। একটা আইডেন্টিটি ক্রাইসিসে মানুষ পড়ে গেছে। একদিকে ইসলামী শাসন চলে গেছে, একদিকে নবাবী চিন্তা চেতনার মধ্যে আমরা যে ভুল হয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি। আমাদের হাতে যে জমিদারিত্ব ছিল, আমাদের হাতে যে ভূমিসত্ত্ব ভৌমিক ছিল, সেখান থেকে আমরা নিজেদের হারিয়ে ফেলছি। আমরা আস্তে 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 বাঙালি মুসলমানরা একটা আইডেন্টিটি ক্রাইসিসে পৌঁছচ্ছি। আমরা টু লিভ করবো না টু এক্সিস্ট করবো, এ নিয়ে কিন্তু আমরা খুব চিন্তিত। ঠিক সেই সময় বাঙালি যখন রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রগুরুর বিরুদ্ধে লড়ছে, আমি আবার শব্দটা বলছি, রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রগুরুর বিরুদ্ধে, সংখ্যাগুরুকে আমি রাষ্ট্রগুরু বলছি, সংখ্যাগুরুর বিরুদ্ধে লড়ছে, ঠিক সেই সময় একদিকে ইসলামী তমদ্দুন এবং আধুনিকতার সংমিশ্রণ তারা পেয়েছিল এই মাদ্রাসা শিক্ষাতে। এই মাদ্রাসা শিক্ষাতেই তখন তাদের সেই রসদ জুগিয়েছিল, যে রসদ তাদের আগামী প্রজন্মকে অন্য একটা জগতে পৌঁছে দিতে পারে। তাই গড়ে উঠেছিল এই পশ্চিমবঙ্গে এবং বৃহত্তর বাংলাদেশে এই সিনিয়র এবং হাই মাদ্রাসাগুলি। সিনিয়র মাদ্রাসাগুলো কিভাবে এলো এবার একটু তোমাদের ব্যাখ্যা করে দিই, তারপরে তোমাদের উদ্দেশ্যে কি কথা বলবো। বোঝা গেল প্রেক্ষিতটা, কেন এই মাদ্রাসার প্রয়োজনীয়তাগুলো হলো। এই মাদ্রাসা শিক্ষা যখন শুরু হলো, আমি আগেই বলেছি যে এখানে পরিচালিত হতো কিছু আরবি এবং ফার্সি যারা আশ্রম শ্রেণীর মানুষদের দ্বারা, কিন্তু বাঙালির নীল হলো আধুনিক শিক্ষা। সেখানে দরকার ইংরেজি, সেখানে দরকার প্রাকৃতিক বিজ্ঞান, সেখানে দরকার জীবন বিজ্ঞান। এগুলো কি কোথায় পাওয়া যাবে? তখন ইংরেজ সরকারের কাছে যখন আমাদের বাঙালি সমাজ দাবি জানালো, তো তারা একটা কমিটি করে দিলেন। সেই কমিটির নেতৃত্ব দিলেন মৌলানা মহিউদ্দিন। কবে? 1852-53 সাল তিনি একটা রিপোর্ট বের করলেন। সেই রিপোর্টে বলা হলো যে সত্যি সত্যি মুসলমানরা আধুনিক শিক্ষায় না
পৌঁছানোর জন্য অনেকটা পিছিয়ে যাচ্ছে। এমনও একটা দিন এসেছে তোমরা শুনলে অবাক হবে যে এই আলিয়া মাদ্রাসাতে কিন্তু অ্যানাটমি ছিল, অর্থাৎ চিকিৎসাবিদ্যা পড়ানো হতো। সেখানে ওই যে সবচ্ছেদ করা হতো, যাকে বলা হয় পোস্টমর্টেম। কিন্তু মৌলানা বাধা দিলেন, বললেন যে না, মাদ্রাসাতে পোস্টমর্টেম করা যাবে না। আমি ইতিহাস বলছি তোমাদের, 1826 থেকে 1834 পর্যন্ত এই দীর্ঘ সময় অ্যানাটমি পড়ানো হয়েছে। তারপরে 1836 খ্রিস্টাব্দে ক্যালকাটা মেডিকেল কলেজ তৈরি হলো। ওই অ্যানাটমি পুরো বিভাগটা চলে এলো ক্যালকাটা মেডিকেল কলেজে 1836। তার আগে পর্যন্ত কিন্তু ডাক্তারি বিদ্যাও মাদ্রাসাতে পড়ানো হয়েছে, আমি আমাদের পড়ানো হয়েছে। আমাদের বৃহত্তর এই সমাজ যখন, তার মধ্যে কে ছিলেন? সৈয়দ আমির আলী ছিলেন, সৈয়দ নুরুদ্দিন ছিলেন, এরকম আরো অনেক মানুষের ইতিহাসে তোমরা নাম করবে। তারা দাবি জানালেন যে না, এখানে ইংরেজি শিক্ষা করতে হবে, আধুনিক শিক্ষা দিতে হবে আলিয়া মাদ্রাসায়। তখন মৌলানা মহিউদ্দিনের নেতৃত্বে যে কমিটি তৈরি হলো, তিনি একটা রিপোর্ট পেশ করলেন। সেই রিপোর্টটা বেরোলো 1852-53 সালে। সেই রিপোর্টে তিনি কি বললেন? সেই রিপোর্টে তিনি বললেন এই মাদ্রাসা শিক্ষা যেটা প্রবর্তন হয়েছে 1780-তে, এর দুটো বিভাগ করতে হবে, একটা উচ্চ বিভাগ আর একটা নিম্ন বিভাগ। উচ্চ বিভাগে কি, নিম্ন বিভাগে কি থাকবে? নিম্ন বিভাগে থাকবে ইংরেজি, আধুনিক পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন সাবজেক্ট হলো, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি বা দর্শন, এই সমস্ত সাবজেক্টগুলো থাকবে। যার গোড়াপত্তন হলো, যারা আলিয়া মাদ্রাসায় পড়েছে তারা জানে, এই যে এখনো রয়েছে এপি ডিপার্টমেন্ট, অ্যাংলো পার্সিয়ান ডিপার্টমেন্ট, এটা হলো নিম্ন বিভাগ। আর একটা উচ্চ বিভাগ তৈরি হলো, যেখানে শুধুমাত্র থিওলজি বেস। আমি একটু আগেই বলেছি যে রাষ্ট্রশক্তি এবং সংখ্যাগুরুর বিরুদ্ধে যে প্রবল আত্মবিশ্বাস বাঙালি মুসলমান অর্জন করেছিল, বাঙালি মুসলমান রসদ খুঁজে পেয়েছিল, সেই মাধ্যমে শিক্ষার সংস্কার হলো এই উচ্চ বিভাগের মাধ্যমে। উচ্চ বিভাগে দুটো ভাগ করা হলো, একটা হাই আর একটা সিনিয়র। হাই মাদ্রাসা হলো মোটামুটি ভাবে এই মেইন স্ট্রিমের যে স্কুল শিক্ষা তাকে বেশ করে, আর থিওলজি বেশ করে, অর্থাৎ যারা ইসলামী থিওলজি, ফিকহ, ফারায়েজ এগুলো করবে, তাদের জন্য হলো সিনিয়র মাদ্রাসা। লক্ষ্য করে দেখুন, এই মাদ্রাসাটা তৈরি হয়েছে 1857 খ্রিস্টাব্দে, অর্থাৎ মহিউদ্দিনের এই ইমপ্লিমেন্টের পরে, সুপারিশের পরে পরে এই বেশিরভাগ সিনিয়র মাদ্রাসা কিন্তু পশ্চিমবঙ্গে গড়ে উঠল। তা এইভাবে আমরা বিভিন্ন জায়গায় মাদ্রাসাগুলো পেলাম। যদিও ইতিহাস বলছে যে এর অবস্থা খুব একটা ভালো হলো না। 1947 যখন স্বাধীন হলো দেশ, তখন এই মাদ্রাসার বেশিরভাগটাই চলে গেল পুঁথি সহ, দুটো বজ্রামান নৌকা সাজিয়ে পুঁথি নিয়ে চলে গেল ঢাকাতে। কেননা সেখানে একটা বোর্ড তৈরি হয়েছিল, বোর্ডটা তৈরি হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, দ্য ইন্টারমিডিয়েট বোর্ড অফ মাদ্রাসা ঢাকা। আবার বলছি, দ্য ইন্টারমিডিয়েট বোর্ড অফ মাদ্রাসা ঢাকা। তাই ঢাকাতে চলে গেল সেই সমস্ত নথিপত্র। পরবর্তীতে 1926-এ, কেউ বলে 27-এ, এইখানে পশ্চিমবঙ্গে একটা বোর্ড তৈরি হলো, যে বোর্ডটার নাম হলো মাদ্রাসা এডুকেশন বোর্ড, ওয়েস্ট বেঙ্গল। প্রথমে বেঙ্গল ছিল, তারপরে আবার ওয়েস্ট শব্দটা চলেছিল। তাহলে এইভাবে সমস্ত নথি চলে গেল ঢাকাতে। মৌলানা আবুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী হলেন। তিনি 1952-তে অনেক কিছু নথি ফিরিয়ে আনলেন, যদিও সব ইতিহাসের মধ্যে আছে, আমি জানি না কতটা কি আছে। এই হলো আমাদের এই সিনিয়র এবং মাদ্রাসা শিক্ষার ইতিহাস, যেখানে আমরা আইডেন্টিফাইসে করেছিলাম, ক্ষতবিক্ষত হয়েছিলাম রাষ্ট্রশক্তি এবং সংখ্যাগুরুর বিরুদ্ধে লড়তে গিয়ে, আমাদেরকে ইসলামী তমুদ্দুন এবং এই আধুনিকতার সংঘাতে চলতে গিয়ে আমাদেরকে রসদ জুগিয়েছিল মাদ্রাসা। তাই মাদ্রাসা শিক্ষা কিন্তু খুব ছোটখাটো বিষয় নয়, মাদ্রাসা শিক্ষা কিন্তু খুব হেলা ফেলার বিষয় নয়। এখন হয়তো অনেক পার্সেপ্টর পাল্টে গেছে, অনেক মাস্টারমশাইও এখন বলেন যে কোথায় শিক্ষকতা করেন, স্কুলে। মাদ্রাসা বলতে চান না, বলেন না। অনেক কৃতি ছাত্র অস্বীকার করেন যে তিনি মাদ্রাসা থেকে পড়েছেন। আমি খুব গর্বের সাথে বলি যে আমি মাদ্রাসার ছাত্র, আমি খুব গর্বের সাথে বলি আমি হাই মাদ্রাসার ছাত্র, সিনিয়র মাদ্রাসার। কিন্তু আমার কোনোদিন কোনো জায়গায় কোনো কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হয়নি। স্কুলও কোনোদিন আমি পড়াইনি, কলেজ লেভেল থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত আমার কোনোদিন কোনো জায়গাতে এই মাদ্রাসা পড়েছি, এর জন্য আমার কোনো ঘাটতি হয়নি। মানে মাদ্রাসা শিক্ষা কিন্তু পিছিয়ে নেই। আমাদের পিছিয়ে যে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের
চিন্তন এবং মননের কিছু বললাম না, সেই শব্দগুলো বললে হয়তো অনেকের একটু গায়ে লাগবে। তো বাবা মাদ্রাসা শিক্ষায় পড়তে, মাদ্রাসা এডুকেশনে আছো মানে তোমরা, আমি তো বলি যে যারা সিনিয়র মাদ্রাসায় পড়ে তারা ডাউন স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েট। কি একদিকে সে দিনী শিক্ষা শিখছে, আবার একদিকে দুনিয়াবী শিক্ষা শিখছে, যেটা কোনো সাধারণ স্কুলে সম্ভব নয়। সম্ভব কি? সাধারণ স্কুলে সে শুধু দুনিয়াবী শিক্ষাই শিখবে, কিন্তু এই শিক্ষাটা একসঙ্গে সে দুনিয়াবী শিক্ষাও শিখবে আর দিনী শিক্ষাও সে শিখবে। আমি তখন দায়িত্বের সাথে বলতে পারি যে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে অনেক বিভ্রান্তিকর কথা আছে। আমি খুব দায়িত্বের সাথে বলতে পারি যে কোন সিনিয়র মাদ্রাসার ছাত্র কোনদিন চোর হতে পারে না, টাকাবাজ হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, বাবা মায়ের অবাধ্য হতে পারে না, সে কখনো বোমা দিয়ে করতে পারে না। এটা যারা বলছে তাদের অন্য কিছু উদ্দেশ্য থাকতে পারে, তাই হয়তো বলছে। তা বলুকে এটা তোমাদের হীনমনতার কোনো জায়গা নেই, বরং তোমরা গর্ব করে বলবে যে আমি পড়েছি সেই মাদ্রাসায় যেখানে দিন এবং দুনিয়া একসঙ্গে দুটোই উপযুক্ত হয়, দুটোকেই রিক্ত হওয়া যায়, দুটোকেই সম্পৃক্ত হওয়া যায়। এবার আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তোমাদের ধৈর্য আছে তো? যদি অনেকক্ষণ সময় হয়ে গেছে অসুবিধা নেই তো? একটু অল্প বলি। আমাদের ফেকাবিদরা বলেন, মানে যারা ইসলামী শাস্ত্রে পণ্ডিত তারা বলেন, এই শোনো তোমরা, তোমাদের উদ্দেশ্যে বলছো যে আল্লাহ সৃষ্টি করেছেন 1,86,000 মখলুক, তাই তো? 80,000 কত বলেন? যাই হোক, অসংখ্য। বিজ্ঞান কি বলে শোনো, বিজ্ঞান বলছে যে এই পৃথিবীতে 1,60,000 স্পেসিস আছে, প্রাণী আছে, সৃষ্টি আছে। তার কাউকে চোখে দেখা যায়, কাউকে দেখা যায় না, কাউকে গোনা যায়, কাউকে গোনা যায় না, কাউকে অনুবেক্ষণ দিয়ে দেখতে হয়, আবার কারো খালি চোখে দেখতে হয়, কারো নাম জানা যাচ্ছে, কারো নাম জানা যায়নি। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 1,60,000 হোক বা অসংখ্য হোক, এই পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্সের প্রত্যেকের একটা অবদান রয়েছে। কেউ খেলনা নয়, কেউ বেকার নয়, আল্লাহ কোনো সৃষ্টি কোনো বেকার নয়। তুমি মাথায় রাখবে, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তুমিও একটা প্রেসিস, তুমিও একটা সৃষ্টি, তুমি সৃষ্টির সেরা সৃষ্টি। তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি পৃথিবীতে এসেছো অনর্থক আসনি, আল্লাহ তোমাকে অনর্থক পাঠায়নি, তোমার দ্বারাও তিনি কোনো কাজ করিয়ে নিতে চান। এই কাজ করার জন্য প্রথমত তুমি ছাত্র, তাহলে তোমার প্রথম কাজ কি? পড়াশোনা, শিক্ষিত হওয়া। শিক্ষিত মানে আমি পুঁথিগত শিক্ষার কথা বলতে চাইছি না, শিক্ষা মানে এখানে বৃহত্তর শিক্ষার কথা বলছি। এই শিক্ষার জন্য, এই জ্ঞানের জন্য তোমার একটা স্বপ্ন তোমাকে গোপন করতে হবে। তোমার হৃদয়ের একটা কোণে তুমি যদি একটা স্বপ্নকে গোপন করো এবং মনে করো যে আমি একটা স্পেসিস, আমাকেও কিছু করতে হবে, আমি অনর্থকে পৃথিবীতে আসিনি এবং অনর্থকে পৃথিবীতে যাব না, আমি একটা দাগ কেটে যাব, আমি একটা চিহ্ন রেখে যাব, আমি সেই মানুষ হব যে মানুষ যশ খ্যাতি, যে মানুষ বিজয়ী হতে পেরেছে। একটা জিনিস আমি দেখেছি, আমার শিক্ষকতা লাইফে দেখেছি, এখনো দেখছি, আমি অনেক মাস্টারমশাইদের সাথে কথা বলে দেখেছি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সমস্যা যেটা, সেটা হচ্ছে নেতিবাচকতা। সবচেয়ে বেশি পেছনে টানবে তোমাকে তোমার মাস্টারমশাইরা, তোমার প্রতিবেশীরা এবং তোমার বাবা মারা। এমনও পরিমাণে হয়েছে, আমি দেখেছি যে বড় মেয়ে খুব ভালো পড়াশোনা করছে, তাকে পড়াচ্ছে, ছোট মেয়ে ফেল করেছে, তার বিয়ে দিয়ে দিচ্ছে, হয়তো বয়সই হয়নি। অভিভাবকরা বলবে তোমাকে যে তোর দ্বারা কিছু হলো না, তোর কাজ করতে হবে না। তোমার মাস্টারমশাই তোমাকে বলবে এই অঙ্কটা তুই পারলি না, তুই আর পড়েছিস, যা গরু চলে যা। বাড়ির বাবা মাও বলবে দেখেছিস তোর ভাইটাকে, দেখেছিস কিভাবে পড়ছে, কিভাবে খাচ্ছে, ওর পড়াশোনা হবে, তুই কি করবি, তুই ছাগল চলাবি। সে কিন্তু ওইখান থেকে তৈরি হয়ে গেল যে আমাকে ছাগলই চলাতে হবে বা আমাকে ফুচকাওয়ালা হতে হবে। এই নেতিবাচকতা কিন্তু আমাদের আশেপাশে রয়েছে, এই নেতিবাচকতার কিন্তু তোমরা কিন্তু একটু সরে এসো। আমি তোমাদের বলবো, এর জন্য প্রথম যেটা তোমার দরকার হবে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। শুধু পরিশ্রম করলে হবে না, পরিশ্রমে আমাদের দেশের বিপদ একটা আছে, এটা আমি প্রায় বলি, আমি জানি না আমাদের গার্জেন যারা আছেন, মাস্টারমশাইরা যেমন আছেন, তারা এটা স্বীকার করবে কিনা। আমরা শুধু বাচ্চাদের বলি পড় পড় পড়, রাত দিন পড়। আরে পড়বেটা কি, কিভাবে পড়বে, কেন পড়বে, এটা জানতে হবে।
আমাকে এটা শিখতে হবে যে আমি কি পড়বো, কেন পড়বো। শিক্ষা কি শুধু চাকরি পাওয়ার জন্য? সফলতা কি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য? একটা ভালো মানুষ হতে গেলে পড়তে হবে, ভালো মা হতে গেলে পড়তে হবে, একটা ভালো বাবা হতে গেলে মানুষ পড়তে হবে, একটা ভালো সুনাগরিক হতে গেলে পড়তে হবে। পড়া মানে কি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার? কে বলেছে? এই কি পড়বো, কেন পড়বো, এই উদ্দেশ্য সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমাদের একটাই ধারণা যে ওই ছেলেটা 7 ঘন্টা পরে ডাক্তার হচ্ছে, তুই দরকার হলে 12 ঘন্টা পর তোর ডাক্তার হতে হবে। অথচ দেখবেন, আমি এমন ছেলেকেও জানি, আমার বন্ধু বান্ধবদের জানি, আমি একটা গল্প আপনাদের বলবো, আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমি এমন বন্ধু বান্ধবকে জানি যে সে ছেলেটা কোনদিন রক্ত দেখতে পারে না, কিন্তু তার বাপ মায়ের যে তাকে ডাক্তারই করবে। আর সে কারো সেবা করবে কি করে? মাঝখান থেকে বিগড়ে যাবে, না হলো ডাক্তার আর না হলো শিক্ষক, মাঝখান থেকে তার ক্ষতি হয়ে গেল। যে ছেলেটা বাসে উঠতে ভয় পাচ্ছে, তাকে বলছে তোকে ব্লগার হতে হবে, তুই বাইরে বাইরে গিয়ে ছবি তুলি। আরে তো হবে, তুই তো বাসে উঠলে কোনই করে, তো সে ঘুরবে কি করে? আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি কি করবো, কেন করবো, এই সম্পর্কে স্বচ্ছ ধারণা। আমাদের ভুলটা হয় এই কারণেই যে আমার এই আত্মবিশ্বাসের অভাব থাকে। আমি একটা ছোট্ট করে কথা বলি, তারপর অন্য প্রসঙ্গে যাবো। কেন এই কথাটা বললাম? একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন যার নাম সৈয়দ রেজাউল করিম। তোমার নাম শুনেছিল আমি জানি না। তিনি যখন ছোট স্কুলে পড়ছেন, মাধ্যমিক লেভেল পাস করেছেন, বাবা বিখ্যাত ডাক্তার। বাবা পশ্চিমবঙ্গে ছিলেন, প্রথমে মালদায় ছিলেন, মালদা থেকে কলকাতায় এসেছিলেন, কলকাতা থেকে তিনি পূর্ববঙ্গে চলে গেলেন দেশভাগের সঙ্গে। তিনি বিখ্যাত বাংলাদেশের ডাক্তার। তিনি সব করলেন যে ছেলেকে তিনি ডাক্তার বানাবেন। খুব ভালো কথা। ছেলেকে সায়েন্স দিয়ে দিয়েছেন, একদম 1টা থেকে 5টা টিউটর লাগিয়ে দিয়েছেন যাতে ছেলে ডাক্তার হয়ে যায়। কিন্তু ছেলে ডাক্তারের থেকে বেশি লেখালেখি করে। প্রায় দেখছে যে ছেলে বসে বসে কি যেন লেখে। তো ছেলেকে একদম জিজ্ঞেস করে, বাবা তো কি লিখছিস? কবিতা। তো তুই কি কবি হবি? বলছে আমি কবি হব। বাবার তো মাথায় হাত, আমি এত স্বনামধন্য ডাক্তার, বাংলাদেশে আমার কত স্বনাম, কত খ্যাতি, আর আমার একটাই ছেলে, আমি তাকে ডাক্তার করতে পারবো না? সে হবে কবি? তো তিনি ছেলেকে বোঝালেন, ছেলে বুঝছে না। সে তার মতো করে পড়াশোনা করছে, বিজ্ঞান নিয়ে পড়ছে, কিন্তু ডাক্তারের প্রতি তার ঝোঁক নেই। সে কি করলো? সে তখন তার বন্ধু বান্ধব, মানে ওই ডাক্তার তার বন্ধু বান্ধবদের ডাকলো যে আমি তো পাচ্ছি না, আপনারা এসে আমার ছেলেটাকে খুব বোঝান। সে যেন ওই কাতলামিটা না করে। ডাক্তারদের কত পয়সা, কত খ্যাতি, কত যশ, কবিতা থেকে কি করবে? একটু কম পয়সা পাবে, একটু বোঝান বলে একটা বিরাট মজলিসের আয়োজন করলেন। একদিন তার আত্মীয় স্বজনরা এলেন, বন্ধু বান্ধবরা এলেন, সবাই ছেলেটাকে বোঝানো। ছেলেটা শুনলো, কিচ্ছু বলতো না। সবাই যখন চলে গেছে, ছেলেটাকে রাত্রেবেলা বাবা জিজ্ঞেস করছে, রেজাউল নাম ছিল, সৈয়দ রেজাউল, রেজাউল তোমার মতের কিছু পরিবর্তন হলো? বললো না, আমি কবি হবো। আর কোন কথা বলো? তো বাবা দেখলো রাত হয়ে গেছে, এখন আর ছেলেকে বিরক্ত করবো না, বললো ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। সকালে কথা হবে। সকালবেলা তিনি বলছেন ওখানে বসে আছেন, ছেলেকে ডেকে পাঠালেন। ছেলে এসে বলছেন, ছেলে আসার পর ছেলেকে বোঝাচ্ছেন যে দেখো বাবা, আমি তো বিখ্যাত ডাক্তার, মানুষ বলে মানুষের উপকার করি, মানুষের সেবা করি। আমি চাই আমার পরবর্তী প্রজন্ম তুমিও ডাক্তার হও, মানুষের সেবা করো। যেমন ভাবে একটু ইন্সপিরেশন করা যায়। বাচ্চাকে দিয়ে কিছুক্ষণ পরে বাচ্চাকে জিজ্ঞেস করছেন ছেলেকে, তোমার মত কি? সে একটাই কথা, বাবা আমি কবি হব। আর তার কোনো করছে না, বাবার সঙ্গে কোনো বিবাদও করছে না, একটাই কথা, বাবা আমি কবি হব। বাবা কিছুক্ষণ গম্ভীর ভাবে বসে থেকে বললেন, আমার একটা শর্ত আছে। ছেলে খুব খুশি, তার বাবা রাজি হয়ে গেছে। শর্ত আছে মানে তো রাজি হয়ে গেছে। বলুন আপা, কি শর্ত? তুমি যদি কবি হও, তাহলে তুমি যেদিন লিখবে, যখন লিখবে, তখন পৃথিবীর সবচেয়ে দামি কাগজে লিখবে আর দামি পেনে লিখতে হবে। কঠিন শর্ত কিন্তু, সবচেয়ে দামি কাগজে লিখবে আর সবচেয়ে দামি পেনে তোমাকে লিখতে হবে। ছেলে বলে আমি তাতেই রাখবো। বাবার মন খারাপ, কিছু করার নেই। ছেলে যদি ডাক্তার না হয় কি করবে? মারামারি করবে। ছেলে পরবর্তীতে আমি বললাম তো বিখ্যাত সাহিত্যিক হয়ে, তার ছায়াপথ, পুরো পুরাণ, এরকম বিখ্যাত সব নাম আমার মনে নেই। বিরাট বড় সাহিত্যিক,
নাম যশ করলেন, বাবা তো মারা গেলেন। পরবর্তীতে তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন একবার যে আপনি এত ভালো লেখেন কি করে, এত ভালো ভালো লেখা আপনি লেখেন কি করে, আপনি তো ডাক্তার পরিবারের ছেলে। তো উনি বলেছিলেন এই লেখার কারণ হলো আমার বাবা। কেন? তখন উনি ঘটনাটা পুরো বললেন যে আমি ডাক্তার হতে চাইনি, বাবা চেয়েছিলেন, কিন্তু বাবা আমাকে শর্ত দিয়েছিলেন যে তুমি যখন লিখবে পৃথিবীর সবচেয়ে দামি কাগজে লিখবে এবং দামি পেনে লিখবে। তাই আমি যখন লিখতে বসি আমার এটা মাথায় রাখি, দামি কলম এবং পেন নাই থাকুক বা দামি কাগজ নাই থাকুক, আমি এটা লিখতে বসে ঠিক করি যে আমি যদি লিখি হিজিবিজি লিখি তাহলে ওই দামি কাগজটা নষ্ট হবে, দামি পেনের কালিটা নষ্ট হবে। অতএব এমন কিছু লিখবো যেটা সবচেয়ে ভালো হবে, সবচেয়ে দামি হবে। এই মন্ত্রটা, এই অভিজ্ঞতাটা আমার বাবা আমাকে দিয়ে গেছেন বলেই আমি যখনই কিছু লিখি অনেক ভেবে, অনেক পড়াশোনা করে, অনেক ঋদ্ধ হয়ে, চিন্তনে এবং মননে আবদ্ধ হয়ে আমি লিখি, তাই আমার লেখাগুলো এত ভালো। তাহলে বোঝা গেল যে বাবা চাইলেন, কিন্তু তিনি কি করলেন, তিনি তার আত্মবিশ্বাস নিয়ে, তিনি তার সেলফ কনফিডেন্স নিয়ে কিন্তু তিনি এগিয়ে গেলেন। আমি তো তোমাদের একটু আগেই বলেছি যে শুধু পরিশ্রম করলে হয় না, এই আত্মবিশ্বাসের একটা দাম রয়েছে। শুধু পরিশ্রম যদি করতে হতো তাহলে সিংহ থেকে গাধা অনেক এগিয়ে যেত। গাধা 18 ঘন্টা কাজ করে, 4 ঘন্টা ঘুমায়, আর সিংহ 18 ঘন্টা ঘুমায়, 4 ঘন্টা জেগে থাকে। কে বড়, সিংহ না গাধা? আসলে এই শব্দটাকে তুমি কিভাবে রূপায়ণ করবে, এর জন্য দরকার হবে তোমার স্কিল, এর জন্য দরকার হবে তোমার। আমি ছোটবেলায় একটা প্রবন্ধ পড়েছিলাম, আমার একটু কটকা লেগেছিল, কিন্তু আমি খুব একটা ভাবিনি, এখন ভাবি কথাটা। আমাদের একটা প্রবন্ধ ছিল, আমি কম্পারেটিভের ছাত্র, কাঞ্চন ব্লকের হোয়াট ইজ লিটারেচার। তো সেখানে একটা শব্দ ছিল, কাঞ্চন ব্লক হচ্ছে ইংরেজি একজন বিখ্যাত সাহিত্যিক, তার একটা প্রবন্ধ ছিল হোয়াট ইজ লিটারেচার। তার প্রথম লাইনটা ছিল আমার কটকা লেগেছিল, কিন্তু এখন আমি উপলব্ধি করি মাঝে মাঝে, নলেজ ইজ পাওয়ার। খুব সত্যি কথা, খুব সত্যি কথা। কিন্তু এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়, শুধু নলেজ দিয়ে কিন্তু পাওয়ার হবে না। নলেজের ঠিক ঠিক এক্সিকিউশনটা চাই, প্রয়োগটা চাই। আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু মুখস্থ রয়েছে, যদি কাজে না লাগাতে পারেন। অনেক ভালো লোককে দেখবেন, আমি অনেক ইমাম সাহেবকে দেখেছি, সে হাফেজ রয়েছে কিন্তু আপনি নামাজ পড়াতে দেন পাঠক করে কাঁপতো, তাই না? সে তো ইচ্ছে তো করলে হাফেজ, তারা শুনে বোঝায়, কিন্তু তার এক্সিকিউশনটা নেই, তার অভিজ্ঞতাটা নেই। তাই তোমাদের শুধু স্বপ্ন দেখলে হবে না বাবা। আমি তোমাদের যেটা বলতে চাইছি, এই স্বপ্নকে তোমাকে অভিজ্ঞতায় কাজে লাগাতে হবে। স্বপ্ন তোমরা তো নিশ্চয়ই শুনেছ, এপিজে আব্দুল কালামের বারবার একটা কথা, স্বপ্ন যেটা তোমাকে রাতে দেখে রাতে ঘুমিয়ে দেখতে চেষ্টা করো সেটা নয়, স্বপ্ন সেটা যে তোমাকে সারাদিন তাড়িত করবে, যে তোমাকে ঘুমোতে দেবে না। সেটাই হলো তোমার আত্মবিশ্বাস, সেটাই হলো তোমার এডুকেশন অফ পাওয়ার, সেটাই হলো তোমার এডুকেশন অফ নলেজ। সেই নলেজটাকে তুমি কাজে লাগাতে যদি পারো, তাহলে দেখবে তুমি কিন্তু এগিয়ে গেছো। তোমার নেতিবাচকতা, তোমার পারিপার্শ্বিক বিভিন্ন কিছু, তার সমস্তই কিন্তু তোমাকে সরিয়ে দেবে। আমি আগেও আবুল কালাম আজাদের এসেছিলাম, আমি সেখানে আমাদের নবীদের কথা বলেছিলাম যে তাদের কি আত্মবিশ্বাস ছিল, তারই উত্তরসূরি আমরা। সেই ধারণার মাদ্রাসাতে আমরা পড়ছি, একবার খেয়াল করে দেখো তাদের কথা, তাদের সেলফ কনফিডেন্সের কথা, তাদের স্বপ্নের কথা। সেইটাই আমি তোমাদের বলবো যে এই সিনিয়র মাদ্রাসাতে কিন্তু অভাব কিছু নেই। আমরা দেখেছি, আমি অনেক সিনিয়র মাদ্রাসা দেখেছি, আমি দেখেছি সিনিয়র মাদ্রাসাগুলো সত্যি সত্যি অবস্থা খুব খারাপ, মানে এটা বলতে দ্বিধা নেই। সেখানে ঠিক ঠিক ভাবে আমি কিছুদিন আগেও আপনারা দেখেছেন, আমি এবং ডিপার্টমেন্টের সেক্রেটারি আমরা একটা অভিযানে বেরিয়েছিলাম মালদা এবং বীরভূমে। সিনিয়র মাদ্রাসার হাল কিন্তু খুব খারাপ দেখেছি। আমি লক্ষ্য করলাম এখানে এসে পারিপার্শ্বিক এখান থেকে যখন দেখা, আমার যিনি জয়েন করছেন এখানে হাফিজুল সাহেব, হাফিজুল তো আপনার নাম, আমার মনে হচ্ছে যে উনি কিছু কাজ করেছেন, হয়তো ভালো কাজ করছেন, আরো কাজ করুন, আপনাদের সহযোগিতা থাকবে, নিশ্চয়ই আপনারা করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু সাতকাজারিয়া যারা এই মাদ্রাসাগুলো তৈরি করে গেছিল, তারা কি উদ্দেশ্যে করেছিল? তারা শুধু কিন্তু তার লেখাপড়ার কথা ভাবেনি, তার ছেলের কথা ভাবেনি, তাহলে তা যদি করতো তাহলে সেখানেই শেষ হয়ে যেত। তারা বরং মান্যতা দিয়েছিল সূরা মুলকের সেই দ্বিতীয় আয়াতকে, কি মনে পড়ছে? কিংবা সূরা জারিয়াতের একদম শেষ আয়াতের দিকে চলে যান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছিলাম
কিসের জন্য? আমার ইবাদতের জন্য। ইবাদত মানে শুধু নামাজ রোজা আর ওই তসবিহ মানে নয়। ইবাদত মানে কিন্তু শুধু হজ করে যাকাত দিয়ে এসে নয়। ইবাদত মানে কিন্তু তোমার হাঁটা চলা, তোমার বসা, তোমার কথা বলা, তোমার বড়কে সম্মান করা, এমনকি রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দেওয়া, সেটাও ইবাদত। তাই এই মাদ্রাসা যারা তৈরি করেছিল তারই উত্তরসূরি এসেছেন আমাদের এখানে মাস্টারমশাইরা আছেন, আমাদের হাবিবুল সাহেব আছেন, এরা উদ্যোগ নিয়েছেন। আমি চাইবো আপনারা যারা অভিভাবকরা আছেন তারা সহযোগিতা করুন, এই মাদ্রাসা আরো উন্নতি হোক, এখানে স্মার্ট ক্লাসরুম হোক, এখানে ছাত্ররা স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে জামিয়া আল আজহারে কি পড়ানো হচ্ছে তা দেখুন, দিল্লি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে কি পড়ানো হচ্ছে তা দেখুন, এবং তার জন্য আমরা আছি, আমরা নিশ্চয়ই সহযোগিতা করবো। কিন্তু অভিভাবক দিকে বা যারা এখানকার সামাজিক মানুষ আছে, মাদ্রাসা শিক্ষা একজনের দ্বারা একক ভালো কিন্তু এগিয়ে যেতে পারে না। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলেই এই শিক্ষা দেখবেন একদিন কিন্তু আমরা আমাদের সাফল্যের চরম শিখরে পৌঁছবো। যে উদ্দেশ্য, যে অভিমরণ বা যে হৃদয়তা নিয়ে একটা সময় এই মাদ্রাসাগুলো তৈরি হয়েছিল, সেই উদ্দেশ্য নিশ্চয়ই আমরা সফল করব। এই বলে আর দেরি করবো না, আপনাদের অনেক সময় নিলাম। আমি আমাকে এখানে আসার জন্য, বলার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে। আরো অনেক কথা বলতে পারতাম, আমি শুরু করলে আমার 1 ঘন্টা সময় লাগে, কিন্তু আজকে 1 ঘন্টা বলবো না। আমি আপনাদের সকলকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে, আমার সভাপতি আছে তাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ট্যান্ডিং কমিশন ব্যবস্থাকে আমরা একটা সেমিনার যারা বললাম শিক্ষার ইতিবৃত্তে তার বৃত্ত, তার সঙ্গে তার এই বার্তা শুনলাম। আমরা এই মুহূর্তে